সুপ্রিয় শিক্ষার্থী, আজকের ভিডিও চট্টগ্রাম বোর্ড 2026-এর রামিলের এই অঙ্কটা নিয়ে আমরা এই অঙ্কটা শুরু করব। তো তোমরা আমার এই ভিডিওটা যারা নতুন দেখতেছো তোমাদের রিকোয়েস্ট করব তোমরা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। দেখো এখানে দেওয়া আছে রংধনু এন্টারপ্রাইজ 2024 সালের 31শে ডিসেম্বর তারিখে খতিয়ান উদ্বৃত্ত সময় নিম্নরূপ। মূলধন হচ্ছে ক্রেডিট, ব্যাংক উদ্বৃত্ত 1/1/24, রামিলে আসে না। দেনাদার এটা হচ্ছে ডেবিট, পাওনাদার এটা হচ্ছে ক্রেডিট, বিজ্ঞাপন হচ্ছে ডেবিট, ক্রয় ডেবিট, বিক্রয় হচ্ছে ক্রেডিট, প্রাপ্ত কমিশন এটা হচ্ছে আয় ক্রেডিট, সমাপনী মজুত পণ্য এটা মিলে আসে না। আমদানি শুল্ক এটা হচ্ছে ডেবিট, ব্যাংক জমার সুদ এটা হচ্ছে ক্রেডিট, বিনিয়োগ এটা হলো দীর্ঘমেয়াদী বিনিয়োগ ডেবিট, বিনিয়োগের সুদ এটা হলো আয় ক্রেডিট, যন্ত্রপাতি স্থায়ী সম্পদ ডেবিট, মজুত পণ্য 1/1/24 এটা খরচ ডেবিট, সমাপনী ব্যাংক জমা চলতি সম্পদ ডেবিট। ক নম্বর বলছে যে সকল দফা রামিলে অন্তর্ভুক্ত হবে না তার পরিমাণ নির্ণয় করো। খ নম্বর বলছে উপযুক্ত খতিয়ান উদ্বৃত্ত করে দ্বারা একটি রামিল প্রস্তুত করো। ক নম্বর বলছে মুনাফা জাতীয় আয় ও মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। দেখো ক নম্বরে এটা বলেছে রামিলে কোন কোন দফা অন্তর্ভুক্ত হবে না সেগুলো পরিমাণ নির্ণয়। ওকে, আমি একটা ঘটনা আনলাম বিবরণ টাকা। এখানে রামিলে আসবে না হচ্ছে ব্যাংক উদ্বৃত্ত 1/1/24 লিখবো আমরা এখানে ব্যাংক উদ্বৃত্ত 1/1/24। ওকে, কত টাকা আছে? 20,000 টাকা। এরপরে হচ্ছে সমাপনী মজুত পণ্য 25,000 টাকা লিখবো। সমাপনী মজুত পণ্য 25,000 টাকা, এটা রামিলে আসবে না, যোগফল কত আসবে? 45,000 টাকা। ওকে, এটা হচ্ছে আমাদের ক নাম্বার। আমরা এখন খ নাম্বার করবো উপযুক্ত খতিয়ান উদ্বৃত্তগুলো দ্বারা একটি র্যামেল প্রস্তুত করো। আমরা এই উদ্বৃত্তগুলো দ্বারা একটা র্যামেল তৈরি করবো। এখানে দেখো র্যামেলের ঘর তোমরা জানো, ক্রমিক নাম্বার, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। ওকে, আমাদের র্যামেলের প্রথম এন্ট্রি কি দেওয়া আছে? এখানে মূলধন দেওয়া আছে। মূলধন হচ্ছে ক্রেডিট 1,17,500 টাকা। ওকে, এরপর হচ্ছে ব্যাংক উদ্বৃত্ত, র্যামেলে আসবে না। দেনাদার দেনাদার 25,000 টাকা ডেবিট। এরপর পাওনাদার হচ্ছে ক্রেডিট 15,000 টাকা। এরপর হচ্ছে বিজ্ঞাপন হচ্ছে 24,000 টাকা ডেবিট। এরপর ক্রয় হচ্ছে 1,35,000 টাকা ডেবিট। বিক্রয় দেখো, বিক্রয় হচ্ছে আয় ক্রেডিট 1,56,000 টাকা। এরপর প্রাপ্ত কমিশন মনে রাখবে, প্রাপ্ত কমিশন হচ্ছে ক্রেডিট 15,000 টাকা, এটা হচ্ছে আয়। সমাপনী মজুত পণ্য র্যামিলে আসবে না। এর পাশে আছে আমদানি শুল্ক 15,500। 15,500 টাকা। এরপরে ব্যাংক জমার সুদ হচ্ছে ক্রেডিট 13,000 টাকা। ওকে, এরপরে বিনিয়োগ দীর্ঘমেয়াদী বিনিয়োগ এটা সম্পদ 20,000 টাকা ডেবিট। বিনিয়োগের সুদ হচ্ছে ক্রেডিট। এক হাজার টাকা। এরপরে যন্ত্রপাতি স্থায়ী সম্পদ 50,000 টাকা। এরপরে আছে মজুত পণ্য 1/1/24 30,000 টাকা। এটা হচ্ছে খরচ ডেবিট। এরপর আছে সমাপনী ব্যাংক জমা
সমাপনী ব্যাংক জমা হচ্ছে ডেবিট 18,000 টাকা। এই হচ্ছে আমাদের আজকে রাওয়া মিল। আমরা ডেবিট পাস যোগ করব এবং ক্রেডিট পাস যোগ করব, কোন পাশে কত টাকা হয় দেখব। আমাদের ডেবিট পাসের যোগফল 3,17,500 টাকা। ওকে, আমাদের ক্রেডিট পাসের যোগফল হচ্ছে 3,17,500 টাকা। তোমরা অবশ্যই ক্যালকুলেটর দুই পাশে যোগ করবে। এটা হচ্ছে আমাদের রাওয়া মিল মোট। আমরা এখন গ নাম্বার করবো মুনাফা জাতীয় আয় ও মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয়। এখানে আমরা প্রথমে লিখবো হচ্ছে এটা ঘর করবো মুনাফা জাতীয় আয় ও ব্যয়ের পরিমাণ নির্ণয় বিবরণ টাকা টাকা। এখানে তেমন কোনো সমন্বয় যেমন আন্তঃফেরত বা বহি ফেরত এগুলো দেওয়া নেই, এই জন্য 3টা ঘর টানলাম না। যে আন্তঃফেরত বা বহি ফেরত থাকতো তাহলে 3টা ঘর লাগতো। ওকে, আমরা প্রথমে লিখবো মুনাফা জাতীয় আয় সমূহ। এখানে মুনাফা জাতীয় আয় কি কি দেওয়া আছে আমরা প্রথমে দেখবো। মুনাফা জাতীয় আয় বিক্রয়, বিক্রয় হচ্ছে 1,56,000 টাকা। ওকে, এরপর আছে প্রাপ্ত কমিশন লিখবো, প্রাপ্ত কমিশন হচ্ছে 15,000 টাকা। এরপরে ব্যাংক জমার সুদ, এটা একটা আয়, ব্যাংক জমার সুদ হচ্ছে 13,000 টাকা লিখবো আমরা এখানে 13,000 টাকা। এরপরে দেওয়া হচ্ছে বিনিয়োগের সুদ, এটা একটা আয়, 1,000 টাকা। এরপরে দেওয়া আছে আর কোনো আয় দেওয়া নেই আমাদের, বিক্রয়, প্রাপ্ত কমিশন, ব্যাংক জমার সুদ, বিনিয়োগের সুদ। তাহলে যোগ করি কত হয়, 1,85,000 টাকা হচ্ছে আমাদের মোট মুনাফা জাতীয় আয়। লিখবো আমরা এখানে মোট মুনাফা জাতীয় আয়। এরপরে বাকি অংশটা কি বলছে, মুনাফা জাতীয় ব্যয় সমূহ আমরা লিখবো এখানে মুনাফা জাতীয় ব্যয়। ওকে, আমরা জানি মুনাফা জাতীয় ব্যয় হলো দুই ধরনের এন্ট্রি, একটা হলো বিক্রিত পণ্যের ব্যয় আর একটা হচ্ছে অন্যান্য পরোক্ষ ব্যয়। আমরা প্রথমে লিখবো বিক্রিত পণ্যের ব্যয়। দেখো বিক্রিত পণ্যের ব্যয় কি কি এন্ট্রি আছে, প্রথমে হচ্ছে প্রারম্ভিক মজুত পণ্য আছে কিনা দেখি আমরা। এই যে মজুত পণ্য এক এটা হচ্ছে প্রারম্ভিক মজুত পণ্য, লিখবো মজুত পণ্য 1/1/2024। ওকে, কত টাকা আছে এখানে দেওয়া আছে 30,000 টাকা। এরপর হচ্ছে ক্রয়, আমরা ক্রয় লিখবো, ক্রয় হচ্ছে 1,35,000 টাকা লিখবো। এরপরে আমরা দেখবো ক্রয় সংক্রান্ত আর কোনো খরচ আছে কিনা, আমদানি শুল্ক আছে 15,500 লিখবো আমদানি শুল্ক। $15,500 টাকা। আর কোনো বিনিয়োগ বিক্রিত পণ্যের ব্যয়ের এন্ট্রি দেওয়া নেই, আমরা যোগ করব 30,000 35 1,80,000 1,80,500। আমরা এখান থেকে বাদ দেবো হলো সমাপনী মজুত পণ্য 25,000 মাইনাস 25,000 টাকা বিয়োগ করো, কত হয় তাহলে 1,55,500 টাকা। এটা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। এখন লিখবো যোগ অন্যান্য পরোক্ষ ব্যয়। আমাদের এখানে একটাই অন্যান্য পরোক্ষ ব্যয় দেওয়া আছে, সেটা হলো বিজ্ঞাপন 24,000 টাকা লিখবো বিজ্ঞাপন 24,000 টাকা। আর কোনো ব্যয় দেওয়া নেই, 1,00,000
1,19,500। এটা হচ্ছে মোট আয়, এটা হচ্ছে মোট ব্যয়। আজকের ভিডিও এ পর্যন্তই। তোমরা অবশ্যই আমার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনে ক্লিক করবে। লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। দেখো, আমি পর্যায়ক্রমে এখন তোমরা যারা পরীক্ষার্থী, যারা 27 এবং 28 পরীক্ষা দিবে, তোমাদের জন্য শুধু আমি বোর্ড কোশ্চেনগুলো দেবো, কারণ বোর্ড কোশ্চেনগুলো পরীক্ষায় বারবার রিপিট হয়, একই টাইপের কোশ্চেনগুলো বারবার পরীক্ষা আসে। তোমরা অবশ্যই আমার ভিডিও শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখবে। থ্যাংক ইউ।